ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরু হয়েছে বিসিবির পরবর্তী নির্বাচনের আনুষ্ঠানিকতা। সোমবার বিসিবির অ্যাডহক কমিটির বৈঠকে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের অনুমোদন, দ্রুতই কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে দেওয়া হবে নোটিশ, বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পূর্বের বোর্ড গঠিত সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটি। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির বয়স পূর্ণ হয়নি 1 মাসও, তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে পরবর্তী নির্বাচনের আনুষ্ঠানিকতা। সোমবার অনুষ্ঠিত হয় বর্তমান কমিটির 3য় বোর্ড সভা। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে নির্বাচন কমিশন গঠনের অনুমোদন সহ আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি বিলুপ্তের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এই সভায়। বিসিবির পরবর্তী নির্বাচন পরিচালনার জন্য দেয়া হয়েছে একটি 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের অনুমোদন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে 1 জন ও বিসিবি থেকে মনোনীত 2 জন সদস্য থাকবেন এই কমিশনে। এছাড়া বিসিবি গঠনতন্ত্রের 12-7 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের জন্য সকল ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শীঘ্রই একটি নোটিশ জারির বিষয়েও এসছে সিদ্ধান্ত। এদিকে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠিত অ্যাডহক কমিটিসমূহ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। 4টি সিদ্ধান্তের মাঝে সবশেষ আগামী 2 বছরের জন্য একটি স্বনামধন্য বেভারেজ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে বিসিবি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটি তারা আসার পর থেকে এখন পর্যন্ত প্লেয়ার্স বান্ধব অনেক কর্মসূচি দেখা গেছে। প্রথমত দেখা হয়েছিল যে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের যে ম্যাচ ফি, সেই ম্যাচ ফিকে ইনক্রিজ করা হয়েছে। নারী ক্রিকেট দলের যারা সদস্য আছেন তাদের ম্যাচ ফির জায়গাটাও ইনক্রিজ করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে খেলোয়াড়দের বান্ধব পরিবেশ সৃষ্টি করার একটা প্রয়াস দেখা গেছে। ক্যাপ্টেন্স কার্ড দেওয়া হয়েছিল। এবার আরও একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখার জন্য লর্ডসের আদলে ব্যালকনি তৈরি হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৈরি করা হচ্ছে বিশেষ লাউঞ্জও, যেখানে সবসময় ফ্রিতে খেলা দেখতে পারবেন ক্রিকেটাররা। থাকবে বিভিন্ন সুযোগ সুবিধাও। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। ওনাদেরকে খেলা দেখতে আসতে হলে কারো কাছে কোনো কিছু চেতে হবে না। নাও দে হ্যাভ আ প্লেস where they can come, enjoy, sit and enjoy the game and the view sometimes when they want. বিসিবির পরবর্তী নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। গণমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। ঠিক যেদিন আনুষ্ঠানিকতা শুরু হলো সেদিনই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরেকটি উদ্যোগ নিয়েছে বিসিবির বর্তমান বোর্ড। ক্যাপ্টেন্স কার্ড দেয়া নিয়ে সমালোচনা, প্রশ্ন তুলেছেন অনেকে। বর্তমান বিসিবি প্রধান সেটি আমলে নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরেকটি উদ্যোগ নিয়েছে, যেটা আমরা দেখেছি শহীদ আবু সাইদ স্ট্যান্ড, যেখানে সেই স্ট্যান্ডে প্রায় 250 ক্রিকেটারের জন্য একটি লাউঞ্জ তৈরি করা হয়েছে। একই সঙ্গে সেখানে ঐতিহাসিক লর্ডসের আদলে একটি ব্যালকনিও থাকবে। ইনিশিয়ালি আমাদের ভিতরে পুরো লাউঞ্জ সেটআপ প্লাস ওই যে ব্যালকনি, বড় করে যে ব্যালকনি করব, এই সেটআপটা আশা করি 2-3 মাসের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। এই লাউঞ্জে আসলে জাতীয় দলের ক্রিকেটার যারা জাতীয় দলে খেলেছেন তারা যে কোনো সময় ম্যাচ দেখতে পারবেন। শুধু আন্তর্জাতিক ম্যাচই নয়, যে কোনো ধরনের খেলায় তারা আসতে পারবেন। একসাথে খেলা না থাকলেও তারা বিসিবিতে আসতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা নিতে পারবেন, আড্ডা দিতে পারবেন, খোশ গল্পে মারতে পারবেন। সতীর্থ যারা ছিলেন এক সময় তারা সেখানে আসলে সময় কাটাতে পারবেন। একই সঙ্গে এই ব্যালকনিতে তারা খেলা দেখতে পারবেন। অর্থাৎ একটু ভিন্ন রকম আয়োজন আসলে বিসিবির বর্তমান কমিটির। এবং বিসিবি সভাপতি তামিম ইকবাল যেমনটা বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে এটি করা যায় সেই প্রচেষ্টাই তারা করছেন। এবং বর্তমান কমিটির যে অ্যাডহক কমিটির যে মেয়াদ রয়েছে সেই মেয়াদের মধ্যে যদি নাও হয়, তিনি যদি পরবর্তীতে নির্বাচিত হয়ে আসেন তবে সেটি দ্রুতই সম্পন্ন করা হবে এবং জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি একটি সম্মান দেখানো হবে। একই সাথে বিসিবির বিভিন্ন যে গ্যালারিগুলো রয়েছে সেটি নিয়ে আসলে নামকরণের বিষয় রয়েছে। যে গ্যালারিগুলোর নাম নেই, আমরা বিশ্বের বিভিন্ন দেশের স্টেডিয়ামগুলোতে দেখি যে তাদের যে কিংবদন্তি ক্রিকেটার রয়েছে তাদের নামে গ্যালারিগুলো করা হয়। সেটিও আমলে নিয়ে বিসিবি সভাপতি বলেছেন যে দ্রুতই সেগুলো বাস্তবায়ন করা হবে। তারা একটি পরিকল্পনা গ্রহণ করেছে। কারো অ্যাভারেজ 50 থাকতে হবে এটা ক্রাইটেরিয়া না। আমাদের ওই সময় যারা খেলেছেন তাদের যদি অ্যাভারেজ 10ও হয়ে থাকে, বাট ওই 10 রানেরও কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ ওই সময়ের জন্য। তো যারা যে কন্ট্রিবিউশন করেছেন রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস,
তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কেমনে কাকে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব। বাংলাদেশের যেসব তারকা ক্রিকেটার রয়েছেন, যারা সাবেক ক্রিকেটার, নামের পাশে যত গড়ই থাকুক না কেন 10, 15, 20, তাদের আসলে অবদানকে বিসিবি তুলে ধরতে চায় এবং তাদের নামে, তাদের কারো কারো নামে আমরা দেখতে পাবো এই গ্যালারিগুলো। বাফুফের হেড কোচের 10 জনের লিস্টে আছেন ইগোর স্টিমাচ, কোলম্যান এবং রোজারিও মিকেলের মতো হাই প্রোফাইল কোচের নাম। সাক্ষাৎকার শেষে আগামী 3 দিনে চূড়ান্ত কোচের নাম জানাবে বাফুফে। এদিকে মালদ্বীপে অলিম্পিক্স দল নয়, জাতীয় দলই পাঠাচ্ছে বাফুফে। সোমবার ন্যাশনাল টিম ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এইসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় দলের হেড কোচ কে হচ্ছেন? ফুটবল অঙ্গনে এটাই এখন টক অফ দ্য টপিক। যেই আলোচনা প্রায় 300 জন থেকে এখন নেমে এসেছে 10 জনে, যেখানে আছেন ইগোর স্টিমাচ, কোলম্যান ও রোজারিও মিকেলের মতো হাই প্রোফাইল কোচের নাম। আগামী 3 দিনে সাক্ষাৎকার শেষে নাম চূড়ান্ত করবে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির 1.5 ঘন্টার বৈঠক শেষে সেটাই জানানো হয়। সব দেশের থেকে কোচের সিবি পড়েছে এবং পড়ার পরিপ্রেক্ষিতে লাস্ট 123 ছিল, সেখান থেকে শর্ট করে করে একটি পর্যায়ে 75, তারপরে আবার 55। এটার মধ্যে থেকে সবচেয়ে শর্ট করে আমরা 10 জনকে সিলেক্ট করেছি এবং 10 জনকে সিলেক্ট করেছি এবং এই 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলবো। মালদ্বীপ ও সান মারিনো 2 জায়গাতেই জাতীয় দল যাবে। বাফুফের ভাষ্যে পাইপলাইনে অনেক ফুটবলার আছে। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে প্রবাসী ফুটবলারও থাকবেন। মালদ্বীপে আমরা ভালো করব, বাট ফর শিওর আমরা যেহেতু ইউরোপে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি অনেকদিন পরে, এবং এখন আপনি জানেন অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে যাচ্ছে। সো আমরা ওটা নিয়ে আশাবাদী যে একটা ভালো রেজাল্ট করবে, যেন আমরা আরও অনেক ইনভিটেশন পাই। ওরা বারবার রিকোয়েস্ট করছে যেন আমরা ন্যাশনাল টিমকে পাঠাই। সো ওভাবেই আমরা যেটা বললাম, আমাদের এখন এনাফ প্লেয়ার আছে। আপনি প্রতিবার সিলেকশনের পরেই তো অনেক আসে, আপনার অভিযোগ আসে যে একে কেন বাদ দেওয়া হয়েছে, একে কেন বাদ দেওয়া হয়েছে। আপনি দেখেন, বিকজ আমাদের এনাফ প্লেয়ার আছে। সো আমার মনে হয় না যে 2টা টিম নিয়ে খুব একটা সমস্যা হবে। 7 মে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করবে বাফুফে। সান মারিনোর দলে হামজা সুমিত থাকবেন। পূর্ণাঙ্গ দল ঘোষণা করবেন নতুন হেড কোচ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের মর্যাদার লড়াই ঢাকা প্রিমিয়ার লিগ। তবে উৎসবের আমেজে খানিকটা ফাটা ফেলেছে অপ্রস্তুত মাঠ। উদ্বোধনী আয়োজনে ছিলেন না বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে মাঠে পরবর্তী সময় হাজির হয়ে আম্পায়ারিং বিতর্ক দূর করা এবং ক্লিনারদের পাওনা পরিশোধের সমাধান টেনেছেন বিসিবি বস। পূর্বাচল থেকে স্পোর্টস কমপ্লেক্স মাঠ, সাভার থেকে ফতুল্লা, সবখানেই উৎসবের আমেজ। মাঠে গড়ালো দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এই আনন্দে কিছুটা হলেও ভাটা পড়েছে উদ্বোধনীতে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুপস্থিতি। রাষ্ট্রীয় সফর থাকায় যোগ দিতে পারেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ছিলেন না তামিম ইকবালও। অপেক্ষায় 2 দলের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করেন অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। তবে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর উদ্বোধন হলেও মাঠ অপ্রস্তুত থাকায় বিলম্ব হয় ম্যাচ শুরু হতে। বিসিবি সভাপতি একটু দেরি হয়ে গেছে। আর আমাদের সভাপতি সাহেব আমাকে ফোন করেছিল একটু আগে যে আমি আসতেছি, হয়তো 10:30, 11টার ভিতরে চলে আসবে মাঠে। 10:30টার দিকে মাঠে আসার কথা থাকলেও দুপুর 1টার ঠিক আগে স্পোর্টস কমপ্লেক্স মাঠে হাজির হন তামিম ইকবাল। বিলম্বের কারণে এসেই ক্ষমা চেয়ে নেন। বলেন, মাঠ নিয়ে অভিযোগ থাকলেও খেলা মাঠে গড়ানোই ছিল মূল লক্ষ্য। রাখা হয়েছে রিজার্ভ ডে। জিনিসগুলো আমাদের একটু মেনে নিতে হবে। আমি কিন্তু লাস্ট প্রেস কনফারেন্সে এই জিনিসটা ক্লিয়ার করেছি। এখন ফর এক্সাম্পল মিরপুরে যে আপনার ড্রেনেজ ফ্যাসিলিটিস, ড্রেনেজ সিস্টেম বা আরও 1-2টা মাঠে যে ফ্যাসিলিটিস আছে, আই এম শিওর এটা অনেক মাঠে থাকবে না। বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরও অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল খেলাটাকে শুরু করা। আপাতত 3 মাসের দায়িত্বে ভালো কাজের রূপরেখা দিতে চান বিসিবি বস। গত আসরগুলোতে টিম ও আম্পায়ারিং নিয়ে নানা সমালোচনা থাকলেও এবার সে সুযোগ দিতে চান না তামিম ইকবাল। আপনাদের বিষয়ে খুব বেশি ইন্টারফেয়ার করতে চাই না, বাট আপনাদের তরফ থেকে আমার একটাই জিনিস, যেভাবে কাজ করে যাচ্ছেন উইথ ফুল অনেস্টি,
আপনারা ওই কাজ করে যাবেন। এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে কোনো সাপোর্ট দেওয়ার কোনো ধরনের কোনো কিছুর দরকার নেই। যেটা ফেয়ার আপনি ওইভাবেই করবেন। এদিকে বিসিবির ক্লিনারদের টাকা পৌঁছে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে, পাশাপাশি তাদের টাকা নিয়ে কোনো নয়ছয়কারীদের ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি বিসিবি সভাপতির। 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? আমি বললাম যে ক্লিনিং সার্ভিসটা টেন্ডারের মাধ্যমে অ্যাওয়ার্ডেড হয়েছে তাকে ডাকেন। তো তাকে ডাকলাম, তাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এটা রিজন কী। তো যে জিনিসগুলো শুনেছি এগুলো আসলে শকিং। যে কমিটমেন্ট আপনি মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্টও ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। এভরিবডি শুড গেট দি। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। মাঠের ক্রিকেটের প্রসঙ্গ যদি বলি তাহলে হার দিয়ে ডিপিএল শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আবাহনী হারলেও জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, লেজেন্ডস অফ রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং স্ট্রাইকার্সের মতো শিরোপা প্রত্যাশী যে দলগুলো আছে সেই দলগুলো। আকাশে ডিপিএল এর বেলুন উড়লেও যেন চুপসে গেছে আবাহনীর আশার বেলুন। প্রথম ম্যাচেই ঢাকা লেপার্সের বিপক্ষে 5 উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বৃষ্টিতে 30 ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে আবাহনীকে 181 রানের বেশি করতে দেয়নি নবাগত দলটা। অঙ্কন অহীন করেন 38 করে 29 বলে 55 রানের ঝড়ো ইনিংস খেলে নট আউট সাব্বির রহমান। 21 রানে 3 উইকেট নেন মঈন খান। জবাবে জাকির হাসানের 66 বলে 74 রানের ইনিংসে 5 উইকেটের জয় লেপার্ডসের। 2 উইকেট নেন জিসান আলম। বিকেএসপির 4 নম্বর মাঠে 2 ব্যাংক, অগ্রণী ও প্রাইমের ম্যাচও ছিল 30 ওভারের। অগ্রণীকে 4 উইকেটে হারায় প্রাইম। আগে ব্যাট করে 153 রানে অল আউট অগ্রণী। 32 রান করেন ইমরুল কায়েস। 22 রানে 4 উইকেট নেন আলিস আল ইসলাম। জবাবে শুরুতে শাহাদাত হোসেন দীপুর উইকেট হারালেও অন্য প্রান্তে 32 বলে 44 রানের ঝড় আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। 35 বলে 34 করেন আরিফুল ইসলাম। 7 বল ও 4 উইকেট হাতে রেখে ম্যাচ জেতে প্রাইম ব্যাংক, ম্যাচ সেরা আলিস আল ইসলাম। বিকেএসপির 3 নম্বর মাঠে সিটি ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদিকুর রহমানের 50-তে 37 ওভারে 194 তোলে সিটি। 20 রানে 4 উইকেট নেন নাইম আহমেদ। রিপন ও রিশাদের শিকার 2টি করে উইকেট। জবাবে এনামুল হক বিজয়ের 80 রানে 5 উইকেটের জয় বর্তমান রানার্স আপদের। ম্যাচ সেরা বিজয়। এবং গ্যাপটাও খুঁজে পেয়েছেন বেশ চমৎকার। ক্রিকেটার্স একাডেমিতে রূপগঞ্জ টাইগার্সকে 22 রানে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। নির্ধারিত 34 ওভারে 3 উইকেটে 283 করে লিজেন্ডস। আশিকুর রহমান শিবলি অপরাজিত 99 রানে। শেখ মেহেদী হাসান অপরাজিত ছিলেন 16 বলে 49 করে। জবাবে কালাম সিদ্দিকীর 78 ও মুখতার আলীর 27 বলে 52 রানের ইনিংসে 261 করে টাইগার্স। 2টো করে উইকেট নেন নাসুম ও স্বাধীন। ম্যাচ সেরা শিবলি। ইউল্যাবে 36 ওভারের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 9 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টসে জিতে আগে ফিল্ডিং করতে নেমে অধিনায়ক সালমান হোসেইনের সিদ্ধান্তের মান রাখেন 2 স্পিনার মোহাম্মদ রুবেল ও লিওন ইসলাম। 16 রানে 3 উইকেট রুবেলের। 3 উইকেট নিতে লিওনের খরচ 21 রান। ব্রাদার্সের 3 জন হয়েছেন রান আউটের শিকার। জবাবে মুনিম শাহরিয়ারের উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী। অন্য ওপেনার নাইম আহমেদ অপরাজিত থাকেন 48 রানে। ম্যাচ সেরা রুবেল। বিকেএসপিতে হয়েছে দিনের একমাত্র 50 ওভারের ম্যাচ। ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে 26 রানে হারিয়েছে স্ট্রাইকার্স। সাইফ হাসানের 96 ও ফজলে রাব্বির 82 রানে 5 উইকেটে 280 করে স্ট্রাইকার্স। জবাবে জুবাইর হোসেনের 50 ও শাহরিয়ার সাকিবের 47 রানে 254 রান তুলতে পারে গুলশান। 3টা করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও রুয়েল মিয়া। ম্যাচ সেরা সাইফ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ওয়ানডে ক্রিকেটে 6 কিংবা 7 নম্বরে ব্যাটিং করা সেটা অবশ্যই একটা স্পেশালাইজড ব্যাটিং পজিশন। কারণটা হচ্ছে এই সময়ের প্রেশারটা কিন্তু একটু অন্যরকম থাকে। বিশেষ করে
দুই ধরনের দায়িত্ব থাকে। একটা দায়িত্ব তো অবশ্যই থাকে ড্যামেজ রিপেয়ার করা যদি ওপর দিক থেকে ভালো রান না হয়। দ্বিতীয় দায়িত্ব যেটা থাকে উপর দিক থেকে যদি ভালো রান হয় তাহলে সেক্ষেত্রে সেই রানটাকে এক্সেলারেট করা। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটটাতে যারাই 7 নম্বর বা 6 নম্বর পজিশনে ব্যাটিং করেছেন ঘরোয়া ক্রিকেটে, তারা কিন্তু 6 বা 7 নম্বরের জন্য ব্যাটিং করাতে খুব বেশি পরিচিত না। সাব্বির রহমান সেই জায়গায় একটা কনসিস্টেন্সি দেখাচ্ছেন। আজকের এই ম্যাচটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ঢাকা আবাহনীর হয়ে তিনি খেলেছেন এবং এই ম্যাচটাতে বেশ ভালো একটা ইনিংস তিনি খেলেছেন, একটা হাফ সেঞ্চুরি তিনি করেছেন। এবং আমরা যদি একটু দেখতে চাই ধারাবাহিকভাবে সর্বশেষ 3টা ইনিংস সাব্বির রহমান যেভাবে নাম্বার 7-এ ব্যাটিং করেছেন ঘরোয়া ফরম্যাটে, সেই জায়গাটাতে আজকে যেমনটা আমরা দেখলাম লেওপার্ডসের সঙ্গে 29 বলে 55 তিনি করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এটা একটা লিস্টে ম্যাচ, সেটা আমরা সবাই জানি। ঠিক ইমিডিয়েট আগে যদি আমরা চিন্তা করি বিসিএল এর ফাইনালেও সাব্বির রহমান কিন্তু 43 বলে 24 রানের ইনিংস খেলেছিলেন সেন্ট্রাল জোনের সঙ্গে। সেই ম্যাচটায় তাকে ড্যামেজ রিপেয়ার করতে হয়েছিল এবং সেই ড্যামেজ রিপেয়ারের কাজটা তিনি করছিলেন। তবে তার ঠিক ইমিডিয়েট আগের ম্যাচটাতে একটা ভালো ফিনিশিং তিনি দিয়েছিলেন, 51 বলে 73 করেছিলেন সেন্ট্রাল জোনের সাথে এই 7 নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে। সুতরাং 7 নম্বর পজিশনের কনসিস্টেন্সির জায়গাটাতে সাব্বিরকে ঘরোয়া ফরম্যাটে বেশ ভালো দেখা যাচ্ছে, 73, 24, 55। এবং এই দুইটা ম্যাচে কিন্তু সাব্বির বেশ ভালো ফিনিশিং টাচটাও দিতে পেরেছেন, অর্থাৎ ক্রিজে থাকার পরে তারপর একটা পর্যায়ে এক্সেলারেট করতে পেরেছেন, যেটা এই ম্যাচে পারেন নাই। হ্যাঁ, ডেফিনেটলি এই পজিশনে যারা ব্যাটিং করেন একদিন পারবেন একদিন পারবেন না, সেটা একটা বিষয়। তবে সাব্বিরের মধ্যে কনসিস্টেন্সিটা দেখা গেছে এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের 7 নম্বর পজিশনে ব্যাটিং করার ক্ষেত্রে। হয়তো বা এই ফর্মটাকে কন্টিনিউ রাখলে তিনি সিলেক্টরদের দৃষ্টি আকর্ষণ করলেও করতে পারেন। বাবর আজম নাহিদ রানার বোলিং এড়িয়ে চলতে পারলেই নাকি বাঁচেন, এমন মন্তব্য করলেন পেশোয়ার জালমির হয়ে খেলা তাদের সতীর্থ অ্যারন হার্ডি। মূলত আগামী 8ই মে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের কথা মাথায় রেখেই এমন কথা বলেছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। পিএসএল-এ নাহিদের গতিতে মুগ্ধ হয়েছেন হার্ডি, জানিয়েছেন নাহিদ বিশ্বের যেখানেই খেলতে চাইবে তাকে সানন্দে গ্রহণ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশি পেসার নাহিদ রানার গতির আগুনে পড়ছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। বল হাতে যখন 22 গজের ঝড় তোলেন তখন খেই হারিয়ে ফেলেন সেরা সেরা তারকারাও। সেই ধারাবাহিকতায় এবার পিএসএল-এ পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করে আরও একবার খবরের শিরোনামে এই ফাস্ট বোলার। ম্যাচ শেষে দারুণ বোলিংয়ের জন্য সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের স্বীকৃতি পেয়েছেন নাহিদ। পুরো টুর্নামেন্টে কেবল 5 ম্যাচ খেলে 5.44 ইকোনমি রেটে 9 উইকেট নিয়ে আসর শেষ করলেন তিনি। আর পেশোয়ার জালমিকে উপহার দিলেন অধরা শিরোপা। তাই তো নাহিদের প্রশংসা করতে মোটেও কার্পণ্য করলেন না পেশোয়ারের ফাইনাল সেরা খেলোয়াড় অ্যারন হার্ডি। নাহিদ মাত্র 3 দিন আগে বিমান থেকে নামলো এবং ফাইনালে দুর্দান্ত গতিতে বোলিং করলো। করাচিতে যখন সে 151 কিলোমিটার গতিতে বোলিং করছিল তখন ব্যাটারদের জন্য ছিল সেটি এক ভয়াবহ অভিজ্ঞতা। বাবর আজমের নেতৃত্বেই দলের হয়ে খেলেছিলেন নাহিদ রানা। তবে আগামী 8 মে মিরপুরের হোম অফ ক্রিকেটে বাবরের পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে নাহিদের বাংলাদেশ। সে কথা আবার মনে করিয়ে দিলেন হার্ডি। ম্যাচ জিতে জানালেন নিশ্চয়ই বাবর রানার বল মোকাবেলা করতে চাইবে না। আমি জানি কয়েকদিন পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এটাও জানি যে বাবর সম্ভবত তার মুখোমুখি হতে চাইবে না। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। নাহিদের মতো খেলোয়াড়কে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি সানন্দে গ্রহণ করবে। আমি তার জন্য খুবই আনন্দিত। বাংলাদেশের পেস ইউনিটে এখন নতুন আসার নাম নাহিদ রানা। আর হার্ডির এমন প্রশংসাসূচক মন্তব্য রানার আত্মবিশ্বাসকে যে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সেটা বলাই বাহুল্য। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। বাবর আজম নাহিদ রানাকে এড়িয়ে যেতে পারলেই বাঁচেন। তবে সত্যি কথা বলতে পিএসএল-এ এড়িয়ে যেতে পেরেছেন কারণ দুজনে একই দলের হয়ে খেলেছেন এবং সেই জায়গাটা বাবর আজম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন যে নাহিদ রানাকে খেলতে হয়নি। তবে এই পুরো পিএসএল-এ যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল নাহিদ রানার ক্ষেত্রে সেটা হচ্ছে তিনি ডট বল পার্সেন্টেজের জায়গাটা এবং যে পরিমাণ ডট বল তিনি করেছেন, বিশেষ করে তার র পেসটাকে দিয়ে ব্যাটসম্যানদেরকে যেইভাবে নাস্তানাবুদ করেছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে পেসটাকে তিনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পেরেছেন। অর্থাৎ হাত থেকে বল ছোড়ার পরে ব্যাটসম্যান পর্যন্ত আসা পর্যন্ত বলের পেস খুব একটা কমে না। আমরা একটু পরিসংখ্যানের আলোকে নাহিদ রানার বোলিং পারফরমেন্সটা দেখতে চাই, যেটা আমরা বলছি ম্যাচ হিরো পারফরমেন্স বাই নাহিদ রানা, আনপ্লেয়েবল আন্ডার প্রেশার। 15টা ডট বল করেছেন ডিউরিং দ্য মেগা ফাইনাল, অর্থাৎ ফাইনাল ম্যাচেই তিনি 15টা ডট বল করেছেন এবং ইন টোটাল যদি আমরা ডট বল পার্সেন্টেজ দেখি 59.3% অফ ডট বলস হি প্রডিউসড, যেটাকে আমরা বলছি ডট বল মেশিন। এবং ইন টোটাল এই পুরো টুর্নামেন্টে যেভাবে তিনি আসলে ডট বল করে করে ব্যাটসম্যানদেরকে নাস্তানাবুদ করেছেন। বাবর আজমকে নিয়ে কথা হচ্ছিল যে বাবর আজম
তিনি ফেস করতে পারেন নাই বিকজ তিনি একই দলের হয়ে খেলেছেন। তবে লেজেন্ডারি ক্রিকেটারদের এগেনস্টে নাহিদ রানা আসলে কেমন পারফরমেন্স করেছেন সেই বিষয়টা একটু দেখতে চাই। বিশেষ করে নাহিদ এই টুর্নামেন্টে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। নাম্বার 1 স্টার্টস উইথ গ্লেন ম্যাক্সওয়েলকে একটা বলই করেছেন, সেই বলেই টাইমিংটা করতে পারেন নাই, আউট হয়েছেন ম্যাক্সওয়েল। নাহিদ রানা তার উইকেটটা নিয়েছেন। স্টিভেন স্মিথকে বেশ টাফ টাইম দিয়েছিলেন নাহিদ রানা। 5 রান করতে পেরেছেন স্টিভেন স্মিথ 6টা বলে, উইকেট পান নাই যদিও, তবে 4টা ডট বল প্রডিউস করতে পেরেছেন নাহিদ রানা এগেনস্ট স্টিভেন স্মিথ। মঈন আলী আরও একজন লেজেন্ডারি ক্রিকেটার টি20 ক্রিকেটে, তিনি 4 রান করতে পেরেছেন 3 বল থেকে 2টা ডট, এবং সেই জায়গাটাতে মঈন আলীর উইকেটটা, যদিও সেই জায়গাটা নাহিদ রানা নিতে পারেন নাই, বাট সব কিছু মিলিয়ে এটা একদম প্রত্যক্ষভাবেই দেখা যায় সেটা হচ্ছে যে নাহিদ রানা কিন্তু ডমিনেট করেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে লেজেন্ডারি ক্রিকেটারদের এগেনস্টে নাহিদ রানার এই যে পারফরমেন্সটা, সেটা ডেফিনেটলি পরবর্তী সময়ে কিন্তু নাহিদ রানাকে অনেক বেশি মাত্রায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দল পেতে সহায়তা করবে। ইউরোপিয়ান ফুটবল লিগের প্রসঙ্গ, ইটালিয়ান সিরি আ লিগে 1 মৌসুম পরই শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। পারমাকে 2-0 গোলে হারিয়ে 3 ম্যাচ হাতে রেখে 21তম লিগ শিরোপা জয় করেছে। তার একটা রিপোর্ট আছে, দেখে আসবো। আরসিডিই স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য জানায় এসপানিওল। লা লিগার শিরোপার রেসে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লস ব্ল্যাঙ্কোসদের। যদিও হিসাবটা কেবল কাগজে কলমে, কেননা রিয়ালের চেয়ে টেবিলে 11 পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত করতে পারেনি কোনো দল। তবে বিরতির পর ভিনিসিয়াসের নৈপুণ্যে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। খেলার 55 মিনিটে ফিরতি পাসে বল পেয়ে ডেডলক ভাঙেন এই ফরওয়ার্ড। আর 11 মিনিট পর ব্যাক হিলে বাড়ানো ফিরতি বলে দারুণ প্রেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনি। বাকি সময়ে আর কোনো গোল না হলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিকে ইতালিয়ান সিরি আ লিগে শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। স্যান সিরোর বাইরে ম্যাচ শুরুর আগে ছিল উৎসবের আমেজ। শিরোপা নিশ্চিত করতে ইন্টারের প্রয়োজন ছিল কেবল 1 পয়েন্ট। তবে সেই সমীকরণে না গিয়ে শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকে স্বাগতিকরা। প্রথম গোলটি পেতে অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছিল তাদের। প্রথমার্ধের ইনজুরি টাইমে স্কোরশিটে নাম তুলে দলকে 1-0 গোলে লিড এনে দেন মার্কাস থুরাম। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে বেশ কয়েকবার চেষ্টা চালায় পারমা। উল্টো শেষ দিকে আরও একটি গোল হজম করে বসে সফরকারীরা। 80 মিনিটে হেনরিখের গোলে শিরোপা নিশ্চিতের আনন্দে মাতে ইন্টার মিলান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।